আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিবারের ন্যায় এবারও কেমিস্ট্রি সাজেশনের অতি সংক্ষিপ্ত অংশটা আস্তে আস্তে আলোচনা করব। 2022 প্রবিধানের প্রথম প্রশ্ন ছিল ইলেকট্রন বিন্যাস করো। যাদের একটু দুর্বলতা আছে তারা দেখো, যারা ভালো পারে তারা তো পারেই। সোডিয়াম 11 লেখা আছে, দ্যাট মিন্স আমরা মনে রাখবো 1s 2s 2p 3s, অর্থাৎ 1s এ একটাই, 2s এ দুইটা, 2s 2p। এখন আছে যেহেতু আমার 11, 3s পর্যন্তই যাবে। s এ দুইটা হয়, s এ দুইটা হয়, p এ 6টা হয়, s এ এখানে 6 4 10, 1 এ 11 হবে। ঠিক এইভাবে যদি আবার ক্লোরিন করতে চাই, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে 1s 2s 2p 3s 3p পর্যন্ত যাবে মনে হয়। তাহলে 1s এ 2, 1s এ 2, 2p 6, 3s 2, 3p 5 মনে হয় হবে। 17টা দেখো, 6 4 10, 10 আর 7 17, এই পর্যন্ত করলেই হবে। এরপরে দেখো আছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যৌগ দুটি আণবিক সংকেত লেখো। তো তোমরা নিশ্চয়ই জানো 2 নম্বরে আণবিক সংকেত সালফিউরিক অ্যাসিডের H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, এইটা। এরপরে কি বলছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ কি আমরা বলেছি যে প্রমাণ তাপমাত্রা চাপ বলতে আমরা নর্মালি বুঝি যেটা, একটা আছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, একটা প্রমাণ তাপমাত্রা চাপ। স্বাভাবিক তাপমাত্রা চাপ বলতে আমরা বুঝি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা বলছি স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। আর প্রমাণ তাপমাত্রা চাপ বলতে বলি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। একে সংক্ষেপে ইংরেজি দিয়ে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে সংক্ষেপে আমরা এসটিপি বলি। এরপরে প্রশ্ন আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইডের অম্লতা নির্ণয় করো। 4 নম্বর, ক্যালসিয়াম অক্সাইডের অম্লতা 4 নম্বর দেখো। এখন ক্যালসিয়াম অক্সাইড যখন অম্লত্ব বের করতে বলবে তাহলে নিশ্চয়ই সেটা ক্ষার। এই এই ক্ষারকের সাথে আমার কী যোগ করতে হবে? যেহেতু অম্লত্ব নির্ণয় করব তাই আমি অম্ল যোগ করে নেব, অম্ল হিসেবে অ্যাসিড যোগ করে নেব। নিয়ে আমরা লিখব এটার সাথে রিয়াকশান করব। রিয়াকশান করতে গেলে আমি দেখব অক্সিজেন কয়টা? একটা। বাট যোজনী কয়টা? 2 যোজনী। তখন এটার আমরা 2 অণু HCl নেব। যত যোজনী হবে সেই যোজনী সংখ্যক পরিমাণ আমরা এটা নেব। তাহলে অক্সিজেনের যোজনী যদি 2, তাহলে 2টা HCl লাগবে। এবার একসাথে বিক্রিয়া করে দাও, এ থেকে হাইড্রোজেন তুলে দাও, তাহলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি হবে। তীর চিহ্ন দিবা, তা সমতা করতে হবে না, এটা ঠিক লিখলেই হবে। এখন লিখবা যেহেতু ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটি বা এই ক্ষারটি 2 অণু HClকে প্রশমিত করতে পারে বা 2 অণু HCl এর সঙ্গে বিক্রিয়া করে তাকে প্রশমিত করে, তাই এই ক্ষারকের অ্যাসিডত্ব 2। আমি আবার বলছি, ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটি যেহেতু এই যৌগটি কয় অণু? 2 অণু HClকে কি করতে পারে? প্রশমিত করতে পারে, প্রশমিত করে বা করতে পারে। তাই এর কি অম্লত্ব, যেহেতু এটা ক্ষার বা ক্ষারক, তাই এর অম্লত্ব 2, কেউ বাংলায় 2 লিখতে পারো এরকম করে। এই হলো অ্যান্সার। এরপরে বলছে 5 নম্বর দেখো, পিএইচ কি বলছে? পিএইচ কি? তখন তুমি কি অ্যান্সার করবা? পিএইচ কি? তুমি বলবা যে এই পিএইচ ইজ ইকুয়াল টু, আগে এক জায়গায় লিখে নিবা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এটা একটু প্রশ্ন লিখবে না, খবরদার প্রশ্ন তোমরা লিখবে না, তোমরা হচ্ছে খাতা এক পাশে লিখে নেবে কোনায়। পিএইচ যদি এত লেখা হয় তাহলে এখান থেকে আমি অ্যান্সার করব। এটাকে একটা দ্রবণ মনে করো, দ্রবণের মধ্যে কী আছে? এই হাইড্রোজেন আয়নগুলো আছে, বোঝানোর জন্য বলছি। তো যেহেতু হাইড্রোজেন আয়ন আছে, আর এই থার্ড ব্র্যাকেট মানে আমরা বোঝাই ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট মানে আমরা আগে থেকে জানি এটা ঘনমাত্রা বোঝায়। তাহলে বলবো কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদমের ঋণাত্মক মানকে পিএইচ বলে। আমরা এখান থেকে আবার বলছি, কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদমের ঋণাত্মক মানকে পিএইচ বলে। অথবা এভাবে বলতে পারো, কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, এটা বলতে পারো। খুব সহজ কিন্তু। 6 নম্বর কি লেখা আছে? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি?
প্রশমন বিক্রিয়া তো বোঝোই, এই যে একটু আগে যেটা করে আসলাম, দেখো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। তুমি এই বিক্রিয়াটা দিয়ে তুমি বাংলা, অথবা এই বিক্রিয়া না দিলেও চলবে, তুমি বলবা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। যেমন এটা লিখলে, আবার লিখলে তুমি, তাও হবে। এরপরে বলছে নর্মাল দ্রবণ কাকে বলে। নর্মাল দ্রবণ, তো আমরা আগে একটু নর্মাল দ্রবণ বোঝার আগে আমরা চিত্র দেখি একটা, যে এপাশে দেখি একটা দ্রবণ তৈরি করব। এর মধ্যে ধরো তোমার 1 লিটার বা 1000 ml, 1 লিটার বা 1000 ml পানি আছে বা দ্রাবক আছে। এর মধ্যে তুমি 1 গ্রাম তুল্য, কি তুল্য, 1 গ্রাম তুল্য ভর তুমি দিচ্ছ। 1 গ্রাম তুল্য ভর যদি দিই, তাহলে বলবো 1000 ml দ্রাবকের মধ্যে 1 গ্রাম তুল্য ভর দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে নর্মাল দ্রবণ বলা হয়। শেষ। কি বললাম, 1000 ml দ্রাবকের মধ্যে 1 গ্রাম তুল্য ভর দ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে নর্মাল দ্রবণ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার বলছে অটোপ্রভাবক, 8 নম্বর কি বলছে, অটোপ্রভাবক কাকে বলা হয়। অটোপ্রভাবকটা কি জিনিস, ধরো একটা বিক্রিয়া চলছে, যেমন COOH, এটাকে যদি আমরা ডাবল করে লিখে দিই তাহলে হয় অক্সালিক অ্যাসিড প্লাস পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যোগ সালফিউরিক অ্যাসিড। রিঅ্যাকশনটি একটু জটিল মনে রাখা, এই এবং এটার মধ্যে সবচেয়ে, কেমিস্ট্রি বইয়ের মধ্যে সবচেয়ে বড় রিঅ্যাকশন এটাই মনে করি আমি। তবে সহজ আছে কিন্তু, একটু খালি এইটুকু বুঝলেই পার, বাকিটুকু আমি শিখে দিচ্ছি, এটুকু তোমরা মনে রাখবা। অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এই ম্যাঙ্গানিজ গিয়ে, সরি পটাশিয়াম গিয়ে হাইড্রোজেনকে তুলে দেবে একবার, তাহলে হবে কি পটাশিয়াম সালফেট মানে K2SO4। এই ম্যাঙ্গানিজ গিয়ে আবার এই হাইড্রোজেনকে তুলে দিবে, তাহলে কি হবে বলো, ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে। এই এই যে কার্বন আছে, এই কার্বনটা অ্যাসিডের সঙ্গে পুড়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস এই যে হাইড্রোজেন ছিল, এই যে হাইড্রোজেন ছিল, এরা মিলে একটু পানি হবে। এই বিক্রিয়াতে এই ম্যাঙ্গানিজ সালফেটটা নিজেই এসে এই বিক্রিয়ার প্রভাবক রূপে কাজ করবে, অর্থাৎ MnSO4। তাহলে বলবো একটি বিক্রিয়া চলাকালে উৎপন্ন পদার্থই যদি ওই বিক্রিয়া প্রভাবক রূপে কাজ করে। কি বললাম, একটি বিক্রিয়া চলাকালে উৎপন্ন পদার্থই যদি ওই বিক্রিয়ার প্রভাবক রূপে ক্রিয়া করে, তবে উক্ত প্রভাবককে অটোপ্রভাবক বলা হয়। যেমন এই যেটা, যারা যেমন পারবা যেমন দিবা, না পারলে সমস্যা নেই, 2 মার্কের জন্য যেহেতু, পারলে ভালো। তো এটা পারলে 3 মার্কের জন্য সময় আসে, তখন পারবা। এরপরে আছে হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন কাকে বলে তো সহজেই জানো। হাইড্রোকার্বন কি, এই যে কার্বন আর হাইড্রোজেন, তো কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগ উৎপন্ন হয় তাকে হাইড্রোকার্বন বলা হয়। কার্বন ও হাইড্রোজেন সমৃদ্ধ যৌগকে হাইড্রোকার্বন বলা হয়, অথবা হাইড্রোজেন ও কার্বনের মিলিত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। আরও একটা প্রশ্ন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, অন্য আরেকটা বোর্ডের প্রশ্ন, পরবর্তী যে 23 সালে একটা প্রশ্ন এসেছিল, লেখা আছে পানির পিএইচ কত। এই প্রশ্নগুলো আমাদের সেলফ পরীক্ষায় লিখতে পারে না। পানির পিএইচ কত যখন আসে তখন তুমি কি লিখবা, যে পানির পিএইচ, আমি আর লিখলাম না, পানির পিএইচ হচ্ছে 7। তোমরা নিশ্চয়ই জানো যে 0 থেকে পিএইচ হচ্ছে 14-এর মধ্যে, 0 থেকে 14-এর মধ্যে। 0 থেকে 7 পর্যন্ত পিএইচ হলে একে বলা হয় অ্যাসিড, আর 7 থেকে 14-এর মধ্যে বলা হয় একে ক্ষার বলা হয়। আর যখন 7 হবে সেটা অবশ্যই নিরপেক্ষ এবং সেটা একমাত্র পানি। এরপরে বলছে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো। তো 2 নম্বর তুমি তখন এখানে একটা সাইড নোট দিবা, লিখবা পটাশিয়ামের মান হচ্ছে জারণ সংখ্যা +1, ক্রোমিয়ামের জারণ সংখ্যা তুমি x লিখতে পারো। তারপরে বলছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, কিন্তু অবশ্যই খেয়াল করবা। এবং যে কোনো যৌগের কিন্তু জারণ সংখ্যার যোগফল কিন্তু 0, এটা মাথায় রাখবা, তাহলে =0 হবে কিন্তু। তো যদি তাই হয় এখন মানগুলো বসিয়ে দাও তুমি। পটাশিয়ামের কত আছে, 1 গুণন 2 যোগ x গুণন 2 যোগ 7 গুণন -2 =0। ফলে দেখা যাবে এখানে 2 যোগ 2x 7 দুগুণে 14 0। অতএব দেখবে x 6 আসছে। এই যে এটা 12, 14 বিয়োগ 2 করলে 12 হবে,
আর 2 দিয়ে ভাগ করলে হবে 6। আচ্ছা এক লাইন লিখেই দেই 12, অতএব x = 6, এটা অ্যান্সার। এটা কিন্তু খুব সহজ। এরপরে দেখো ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব বের করা আবার আসছে পরীক্ষায়, একটু আগে আমরা করে আসছি কিন্তু এটা আমি আর করে দিচ্ছি না। উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা লেখো। কি বলছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসোটোপের সংজ্ঞা লেখো। তো আমরা আইসোটোপের সংজ্ঞা কিভাবে লিখি? নিশ্চয়ই তোমরা জানো আইসোটোপ বলছে, এখানে আইসোটোপ বলছে। এই টোপের কিন্তু শেষে কি আছে? প আছে। তো শেষে প থাকার দরুন আমরা বলবো, এখানে 3টা শব্দ আছে, আগে বুঝে নেই। প্রোটন যোগ নিউট্রন ইজিক্যাল টু ভর সংখ্যা। 3টা টপিকস আছে এখানে। এই প্রোটন আর নিউট্রন মিলেই হচ্ছে ভর সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো একটা নিউক্লিয়াস আমি আঁকলাম। নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাহলে প্রোটন মানে প্লাস, নিউট্রন মানে কোনো ইয়ে নাই, এই দুইটা মিলে হয় হচ্ছে ভর সংখ্যা এ। তাহলে প্রোটন আর নিউট্রন মিলেই তো আমার ভর সংখ্যা হয়েছে। তাহলে আইসোটোপ যখন বলছে কাকে বলে, তখন আমরা বলবো যেসব পরমাণুর প আছে তাই প্রোটন সংখ্যা সমান, নিউট্রনের ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়। একটা শিখাই, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, তো প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভিন্ন? কিন্তু বাকি দুইটা যে আছে সেটা হচ্ছে যে নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। এরপরে কি আছে? অরবিট এবং অরবিটাল বলতে কি বোঝো? অরবিট অরবিটাল তো আরও সহজ। এই যে একটা গোলাকার পথ আছে, আমরা জানি এটা নিউক্লিয়াস যদি হয় তাহলে এই চারপাশে ইলেকট্রন ঘোরে। তো ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে সেই পথকে বলা হবে অরবিট। আমি আবার বলছি, ইলেকট্রন যে সকল কক্ষপথে ঘোরে এই গোলাকার কক্ষপথকেই অরবিট বলা হয়। কিন্তু অরবিটাল কাকে বলে যদি পরীক্ষা আসে তাহলে বলবা অরবিটের যে অঞ্চলে, ধরো এই একটা অঞ্চল মনে করলো তুমি, এই অঞ্চলে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা বলছি অরবিটের যে অঞ্চলে বা যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই অঞ্চলকে অরবিটাল বলা হয়। আবার বলছি, অরবিটের যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে অরবিটাল, সেই অঞ্চলকে অরবিটাল বলা হয়। এ বলছে যৌগমূলক কাকে বলে? উদাহরণ দাও। যৌগমূলক কাকে বলে? উদাহরণ দাও। তো যৌগমূলকটা তো খুবই সহজ একটা বিষয়। যেমন ধরো NH4+, SO4 দুইটা মাইনাস। এই যে আমরা যৌগমূলক বলছি এটাকে, এটা কি করে মূলত? দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl ধরো আমি বিক্রিয়া করাবো। বিক্রিয়া করলে দেখো এই অ্যামোনিয়াম গিয়ে, সরি HCl লিখলে ভুল হবে, না হবে, হ্যাঁ হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। এখানে দেখো আগেও যেমন অ্যামোনিয়াম ছিল এখনও কিন্তু সেই অ্যামোনিয়াম রয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়ার পরে কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কতকগুলো 2 বা ততোধিক মৌলের, দেখ এটা একটা মৌল, এটা একটা মৌল, 2 বা ততোধিক মৌলের কতকগুলো পরমাণু একত্রে মিলিত হয়ে যদি একটি মাত্র পরমাণু আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তবে এমন মূলককে, এমন পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বা মূলক বলি। আবার বলছি, 2 বা ততোধিক মৌলের কতকগুলো পরমাণু মিলে যদি একটিমাত্র পরমাণু আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তবে ওই গুচ্ছকে যৌগমূলক বা মূলক বলে। উদাহরণ হিসেবে তোমরা বলবা অ্যামোনিয়াম সালফেট, তারপরে আবার বলবা ফসফোনিয়াম ইত্যাদি। এরপরে বলছে দেখো পটাশিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস, তোমরা নিশ্চয়ই এটা পারো, তারপর একটু দেখাই দিই। পটাশিয়ামটা 19, এটা পরীক্ষা মাঝে মাঝে আসে, ভালো একটা প্রশ্ন। 1s 2s 2p 3s
3p এবং 4s পর্যন্ত সম্ভবত যাবে। তাহলে 1s মানে 2টা, 2s 2টা, 2p 6, 3s 2টা, 3p হলে 6। এখন আমাদের হইল মোট কয়টা? 18টা, আর বাকি থাকে একটা, 19। এরপরে বলছে কপার। কপার আছে হচ্ছে 29টা। তো কপার 29টা মানে কি? সেম হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখানে মোট 18টা আছে দেখো। 18-এর সাথে এবার 4s2 20টা। এবার চলে যাবে হচ্ছে 3d। এখন যেহেতু 3d বসছে তাই আমরা সাজানোর জন্য 3dকে একটু আগে লিখব, লিখে 4s লিখব। এখন ইলেকট্রন যখন 4s আগে, যেহেতু 2টা ইলেকট্রন গেছে তাহলে 20টা, তাহলে থাকে 9টা। কিন্তু ডি অরবিটাল 9টা ইলেকট্রন নেয় না। তাহলে যদি দাও তাহলে সুস্থিত হবে না, অর্থাৎ ইবিনেসটা ভেঙে যাবে। এই জন্য একে 10টা দিতে হবে আর একে একটা দিতে হবে। এই হলো মোট 29টা। এরপরে দেখো আছে লেখা আছে ভিনেগার কি। ভিনেগার কি বলছে? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তাহলে ভিনেগার কি বুঝলাম? বলছে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু অবশ্যই খেয়াল করবা, সেক্ষেত্রে বাংলাতে লিখলে সমস্যা নেই। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। অ্যালকেন কি? এর সাধারণ সংকেত লেখো। অ্যালকেন নিশ্চয়ই তোমরা জানো, অ্যালকেন যৌগটা হচ্ছে CH4। যেমন এর কাঠামোটা কত কেমন? CnH2n + 2। এটা কিন্তু একটা অ্যালকেন যৌগ। এরপরে কি বলছে? পারমোটিড কাকে বলে? সংকেত লেখো। পারমোটিড নিশ্চয়ই তোমরা জানো। পারমোটিড হচ্ছে, একটা সংকেত লিখলে তোমাদের সহজ হবে। Na সোডিয়াম, অ্যালুমিনিয়াম, SiO4, 3 অনু পানি। দেখো যেহেতু এটা পানি আছে তাই এর নাম আমরা বলতে পারি আর্দ্র। আর এই জিনিসটা হচ্ছে এমন দানাদার, এরকম দানাদার, কিন্তু এটা পানির মধ্যে দিলে কি হয় না? গলে যায় না। কি হয় না? গলে যায় না। তাই এর নাম কি লিখতে পারি আমরা? অদ্রবণী লিখতে পারি। তাই দুইটা নাম দেওয়া যায়, আর্দ্র এবং অদ্রবণীয়। তাহলে বলতে পারি আর্দ্র ও অদ্রবণীয় সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেটকে, এটুকু নাম অর্থোসিলিকেট কিন্তু। এই যে SiO3কে বলা হয় সিলিকেট আর SiO4কে বলা হয় অর্থোসিলিকেট। তাহলে কি বলবো? আর্দ্র ও অদ্রবণীয় সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেটকে পারমোটিড বলে। আমি একটু লিখে দিচ্ছি। আর্দ্র ও অদ্রবণীয় সোডিয়াম, বাংলা দিয়ে লিখবা, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ওকার দিবা কিন্তু, না দিলে কিন্তু টাকা হয়ে যাবে। সিলিকেটকে পারমোটিড বলে। লেখার পরে তোমরা এই সংকেতটা দিবা কিন্তু, অবশ্যই উদাহরণ হিসেবে দিবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।